আমরা লাস্ট ক্লাসে সেকশন 2 শেষ করে ফেলছি আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ সেকশন 3 তে ঢুকে যাব। তো সেকশন 3 তে আমরা প্রথমেই কোয়েশ্চেন টাইপ গুলা কি কি আছে ওইগুলা দেখে নিই। সেকশন 3 তে মূলত 5 ধরনের কোয়েশ্চেন টাইপ আছে। এর মধ্যে সব থেকে কমন হইতেছে এমসিকিউ, যেটা আমরা সেকশন 2 তে দেখছি। সেম ওই রকমই প্রশ্ন এমসিকিউটা। পার্থক্য হলো এই জায়গায় যে সেকশন 2 তে কথা বলে মাত্র একজন ব্যক্তি, আর সেকশন 3 তে কথা বললে 2জন ব্যক্তি বা 3জন ব্যক্তি, কখনো কখনো 4জন ব্যক্তিও কথা বলতে পারে। এরপরে আছে ম্যাচিং ইনফরমেশন। ম্যাচিং ইনফরমেশনটাও সেকশন 2 এর মতোই, পার্থক্য ওই জায়গায় যে সেকশন 3 তে বক্তার সংখ্যা বেশি থাকে। এরপরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও সেকশন 2 এর মতোই, তবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেকশন 2 তে যেমন খুব বেশি কমন না, সেকশন 3 তেও খুব বেশি কমন না, তবে সেকশন 2 এর চাইতে একটু বেশি কমন। টেবলস সেকশন 2 এর মতোই এবং এমসিকিউ বা ম্যাচিং ইনফরমেশনের মতো কমন না, মোটামুটি। আরেকটা আছে ফ্লো চার্ট। ফ্লো চার্টটা সেকশন 2 তে নাই, ফ্লো চার্টটা মূলত শুধু সেকশন 3 তেই আছে। তবে ফ্লো চার্ট খুব বেশি কমন না, খুবই আনকমন। এরপরও আমরা দেখে নেব এক্সাম্পল, কারণ বলা তো যায় না, যদি পরীক্ষায় আসে তাহলে তখন যেন আমাদের জন্য এটা নতুন মনে না হয়। তাহলে আমরা এই যে সিরিয়াল আছে, এই সিরিয়াল অনুযায়ী আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন দেখার চেষ্টা করব। প্রথমেই এমসিকিউ। এমসিকিউ এর আনসারিং স্ট্র্যাটেজি আমরা দেখছিলাম সেকশন 2 তে, মোটামুটি সেমই আনসারিং স্ট্র্যাটেজি। বাদ বাকি পার্থক্য শুধু এই জায়গায় যে এখানে স্পিকার বেশি হওয়ার কারণে মাল্টিটাস্কিংটা একটু বেশি কঠিন হবে। আপনি হয়তো সব সময় খেয়াল রাখতে পারবেন না, তখন হয়তো আপনার জন্য কিছু নোট নোট রেডি করতে হবে বা নোট নিতে হবে। যেমন আমরা এখানে একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখতে পারতেছি, এটা হলো কেমব্রিজ 17 এর টেস্ট 1। আপনার কাছে যদি কেমব্রিজ 17 টেস্ট 1 বইটা থাকে তাহলে এটা বের করে ফেললে ভালো হয়। জি ভাই, আছে, বইটা আছে। তাহলে বের করে ফেললে ভালো হয়। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। কেমব্রিজ 17 টেস্ট 1 এর সেকশন 3, কোয়েশ্চেন নাম্বার 21 টু 26। ভাই আপনি শুরু করে দেন, আমি বই বের করছি, আমি পেজ মিলাইতেছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। যাচ্ছে। আমরা সেকশন 2 তে যে আনসারিং স্ট্র্যাটেজিগুলো পড়ছিলাম ওগুলো একবার রিভিউ করে ফেলি। আমরা পড়ছিলাম যে প্রথমে আমরা ইনস্ট্রাকশন দেখবো। এখানে তো ইনস্ট্রাকশন খুবই ক্লিয়ার, আলাদা করে দেখার কিছু নাই। চুজ দ্য কারেক্ট আনসার, এ বি অর সি। তো আমরা অর্থাৎ একটা করে অপশন সিলেক্ট করতে পারবো, যে কোনো 3টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন হলো কারেক্ট আনসার। এরপরে আমরা দেখব টাইটেলটা কি। টাইটেল দেখব এবং টাইটেলের সাথে সাথে আমরা বিষয়বস্তুটা বোঝার চেষ্টা করব, যে কোন বিষয়ের উপর আমাকে প্রশ্ন করতেছে এখানে। টাইটেল কি? ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর ভেটেরিনারি সায়েন্স স্টুডেন্টস, যে ভেটেরিনারি সায়েন্স স্টুডেন্টসদের জন্য বা স্টুডেন্টসদের কাজের অভিজ্ঞতা সংক্রান্ত আলোচনা এখানে হবে। ভেটেরিনারি সায়েন্স কি? ভেটেরিনারি সায়েন্স হচ্ছে মূলত আহ পশুদের চিকিৎসার, পশুদের চিকিৎসা বিজ্ঞান যেটা, পশুদের চিকিৎসা শাস্ত্র যেটা, ওইটার, ওইটা, ওইটাকে বলে ভেটেরিনারি। তো এখানে আমরা কিছু ভেটেরিনারি সংক্রান্ত কিছু কমন ওয়ার্ড আমরা দেখে নেই, তাহলে আমাদের জন্য বোঝাটা সহজ হবে। যেমন আমরা উপরে যে শব্দটা দেখতেছি সেটা হচ্ছে এটা, ভেটেরিনারি। এটা হলো প্রাণী বিজ্ঞান। আর এই যে ভেটেরিনারি সায়েন্সে পড়ালেখা করার পর মানুষ মানুষ মূলত পশুর ডাক্তার হয়, প্রাণীর ডাক্তার হয়। তো এই যে প্রাণীর ডাক্তার হয়, এটাকে সংক্ষেপে বলে ভেট। প্রাণীর ডাক্তারদের নামের আগেও ডক্টর লাগে, তবে অনেকেই তাদেরকে সংক্ষেপে ভেট বলে ডাকেন। আমাদের দেশে হয়তো ভেট শব্দটা খুব বেশি কমন না, কিন্তু বিদেশে ভেট শব্দটা বেশ কমন। এবং ভেট শব্দটা দুইটা প্রেক্ষাপটের সাথে খুব বেশি জড়িত। একটা হলো ফার্মিং,
বা এই যে গরু ছাগল মেষ এগুলার ক্ষেত্রে, এগুলার যে ফার্ম আছে ওইগুলাতে দেখা যায় যে ভেটেরিনারি ডক্টরদের যেতে হয়। আরেকটা হচ্ছে পেট অ্যানিমেলের ক্ষেত্রে। আমাদের দেশে ইদানিং দেখা যাচ্ছে যে পেট অ্যানিমেলের ক্ষেত্রে বা পেট অ্যানিমেল সংক্রান্ত চিকিৎসা ক্ষেত্রটা আস্তে আস্তে উন্নত হচ্ছে। তো এই হিসাবে ভেটদেরও চাহিদা আস্তে আস্তে বাড়তেছে। সব জায়গায় ভেটদের চাহিদা বাড়তেছে, আমাদের দেশেও বাড়তেছে। তো এই কারণে আমাদের এই এগ্রিকালচারাল ইউনিভার্সিটি যেগুলো আছে, সরকারি এগ্রিকালচারাল পাবলিক এগ্রিকালচারাল ইউনিভার্সিটি সম্ভবত 3টা আছে বাংলাদেশে। এর মধ্যে একটা সাবজেক্ট আছে, সেটাকে বলে সংক্ষেপে বলে ডিভিএম। ডিভিএম হচ্ছে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন, অর্থাৎ প্রাণী চিকিৎসা বিজ্ঞানের ডক্টর। আচ্ছা, আমরা যেহেতু ভেটেরিনারি শব্দটা কি বুঝতে পারলাম, এখন আশা করতেছি পুরো টপিকটা বোঝা আমার জন্য একটু সহজ হবে। তাহলে এখানে কি বলতেছে যে ভেটেরিনারি সায়েন্স স্টুডেন্টস যারা, তারা তাদের ফিল্ডের কাজ সংক্রান্ত কিছু অভিজ্ঞতা নিয়ে কথা বলবে এবং সেই অভিজ্ঞতার আলোকেই এই প্রশ্নগুলো সাজাইছে। ওদের কথাবার্তা শুনে শুনে আমাকে সঠিক উত্তরটা বের করতে হবে। আমরা সেকশন 2-তে দেখছিলাম যে এমসিকিউ কোয়েশ্চেন, এমসিকিউ টাইপ কোয়েশ্চেনে আমরা অপশন বেশি হওয়ার কারণে প্রত্যেকটা অপশন প্রথমেই পড়বো না, বরং প্রথমে আমরা শুধু প্রশ্নগুলা পড়ে যাব। 21 থেকে 26 যে 6টা প্রশ্ন আছে, আমরা শুধু প্রশ্নগুলা পড়বো এবং প্রশ্নগুলা পড়ে বোঝার চেষ্টা করব, প্রশ্ন বোঝার চেষ্টা করব, কি নিয়ে কথা বলা হচ্ছে সেটা বোঝার চেষ্টা করব, টপিকটা বোঝার চেষ্টা করব, বিষয়বস্তুটা বোঝার চেষ্টা করব, এবং একই সাথে আমরা কিওয়ার্ডও দাগিয়ে নেব। কিওয়ার্ড বুঝতে হবে, বুঝে তারপর দাগাতে হবে। যেমন প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি, হোয়াট প্রবলেম ডিড বোথ ডায়ানা অ্যান্ড টিম হ্যাভ when arranging their work experience? এখানে আমি যদি কিওয়ার্ড দাগাই, তাহলে আমি কোন দুইটা কিওয়ার্ড দাগাবো বা কোন কিওয়ার্ড গুলা দাগাবো? এর মধ্যে একটা দাগাবো হলো বোথ শব্দটা। বোথ ডায়ানা এন্ড টিম হ্যাভ when arranging their work experience, অ্যারেঞ্জিং শব্দটা দাগাবো আর প্রবলেম দাগাবো। এইগুলা হলো আমার জন্য কিওয়ার্ড। এখন আমি এই 3টা শব্দকে কেন কিওয়ার্ড হিসেবে বাছাই করলাম, কারণ এখানের মধ্যে বক্তা আছে দুইজনই, ডায়ানা এবং টিম। বক্তা যেহেতু দুইজন, সব বক্তাদের নামে আমার দাগানো খুব বেশি দরকার নাই, কারণ কোয়েশ্চেনের মধ্যে বলছে যে হোয়াট প্রবলেম ডিড বোথ ডায়ানা এন্ড টিম হ্যাভ, অর্থাৎ ডায়ানা এবং টিম তারা দুইজনই, উভয়েই কোন সমস্যাটা ফেস করছে, অর্থাৎ সমস্যাটা দুইজনেরই হয়েছে একই সাথে। হ্যাঁ, শুধু একজনের না, দুইজনেরই হয়েছে, কমন প্রবলেম। তো যদি আমাকে উত্তরের মধ্যে বলে যে ডায়ানার এই সমস্যা হয়েছে কিন্তু টিমের হয় নাই, তাহলে ওইটা আমার আনসার না। যদি বলে টিমের এই সমস্যা হয়েছে তবে ডায়ানার হয় নাই, তাহলে ওইটাও আমার আনসার না। যখন বলবে যে ডায়ানারও হয়েছে আবার টিমেরও হয়েছে, অর্থাৎ ডায়ানা যখন বলবে যে আমার এই প্রবলেমটা হয়েছে, এরপর টিমও যখন বলবে আমারও সেম প্রবলেমটা হয়েছে, তখনই একমাত্র আমি বুঝতে পারবো যে ওইটাই আমার সঠিক আনসার। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারলাম যে প্রবলেমটা কার হতে হবে, দুইজনেরই হতে হবে, সেম প্রবলেম। এরপরের অংশতে আমরা চলে যাই। হোয়াট প্রবলেম ডিড বোথ ডায়ানা এন্ড টিম হ্যাভ when arranging their work experience? এখানে অ্যারেঞ্জিং শব্দটা আমি দাগাইছি কিওয়ার্ড হিসেবে, কারণ অ্যারেঞ্জিং মানে কি? আয়োজন করা বা ঠিক করা। তাহলে এই যে কাজ, কোথায় কাজ করবে না করবে এটা যখন ঠিক করতেছে, এই ঠিক করতে গিয়ে কি সমস্যা ফেস করছে এইটা নিয়ে কথা হবে, অন্য কিছু না। কিন্তু ঠিক করা সংক্রান্ত কি সমস্যা, ঠিক আছে? তাহলে আমরা প্রথম কোয়েশ্চনটা বুঝতে পারলাম। এরপরে আমরা সরাসরি চলে যাব সেকেন্ড কোয়েশ্চনে। অপশন এখন আমার পড়ার দরকার নাই। 22 নম্বর কোয়েশ্চনে দেখতে পাচ্ছি যে টিম ওয়াজ প্লিজড টু বি এবল টু হেল্প, যে টিম ওয়াজ প্লিজড, যে টিম খুশি হয়েছিল। টিম কি খুশি হয়েছিল? টিম, টিমের নিচে দাগ দিলাম, প্লিজড এর নিচে দাগ দিলাম, অর্থাৎ সে খুশি হয়েছিল বা সন্তুষ্ট হয়েছিল টু বি এবল টু হেল্প, সাহায্য করার মাধ্যমে। কোনো কিছু, কোনো একটা ব্যাপারে সাহায্য করার মাধ্যমে টিম
সন্তুষ্ট হয়েছিল বা খুশি হয়েছিল বা আনন্দ পাইছিল। এখানে টিম শব্দটা গুরুত্বপূর্ণ, কারণ যদি ডায়ানা তার অভিজ্ঞতা বলা শুরু করে এবং ডায়ানা বলে যে সে খুশি হয়েছিল, তাহলে ওইটা কিন্তু আমার আনসার না। কারণ আমার আনসার হবে যখন টিম বলবে যে সে খুশি হয়েছে, কারণ টিমকে নিয়ে কথা হচ্ছে, প্রশ্নে টিমের ব্যাপারে জিজ্ঞেস করছে। এরপরের কোশ্চেনে বলছে যে ডায়ানা সেইজ দ্য শিপ অন হার ফার্ম। পরের কোশ্চেনে সাবজেক্ট হচ্ছে ডায়ানা বা আলোচ্য বিষয় হইতেছে ডায়ানা। তো ডায়ানা বলতেছে দ্য শিপ অন হার ফার্ম, যে ডায়ানার ফার্মে যে শিপ গুলা আছে বা যেই ভেড়াগুলা আছে এগুলা সংক্রান্ত কিছু কথাবার্তা বলছে। তো এখানে আহ গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে যে প্রথমে আমি ভালো করে শুনবো যে এটা ডায়ানা বলতেছে না টিম বলতেছে। যদি টিম বলে এটা আমার আনসার না, বরং ডায়ানা বলতে হবে। ডায়ানা যেটা বলবে ওইটাই আমার আনসার। এরপরে কোন প্রাণীর ব্যাপারে বলতেছে, ভেড়ার ব্যাপারে না ছাগলের ব্যাপারে? ছাগলের ব্যাপারে বললে ওইটা আমার আনসার না, ভেড়ার ব্যাপারে বললে ওইটা আমার আনসার। এরপরে বলতেছে অন হার ফার্ম, ডায়ানার ফার্মের কথা বলতেছে। টিমের ফার্মের ব্যাপারে যদি বলে তাহলে ওইটাও আমার আনসার না, বরং ডায়ানার ফার্মের ব্যাপারে যদি বলে তখন ওইটা আমার আনসার হবে। একইভাবে আমরা 24 নম্বরটাও দেখবো। হোয়াট ডিড দ্য স্টুডেন্টস লার্ন অ্যাবাউট অ্যাডিং সাপ্লিমেন্টস টু চিকেন ফিড? হোয়াট ডিড দ্য স্টুডেন্টস, অর্থাৎ তারা দুইজনেই, স্টুডেন্টস যেহেতু প্লুরাল বহুবচন ব্যবহার করছে, তার মানে ডায়ানা এবং টিম, তারা তাদের দুইজনেরই আহ, অভিজ্ঞতাটা আপনাকে লিখতে হবে। হোয়াট ডিড দ্য স্টুডেন্টস লার্ন অ্যাবাউট অ্যাডিং সাপ্লিমেন্টস টু চিকেন ফিড, যে চিকেন ফিডের মধ্যে সাপ্লিমেন্ট অ্যাড করার ব্যাপারে দুইজনই কি শিখছে, বা এই যারা ছাত্ররা ছিল, ছাত্রছাত্রীরা যারা ছিল তারা কি জানতে পারছে। তো এখানেও একই জিনিস, ডায়ানা এবং টিম তারা দুইজনই একমত হতে হবে একটা ব্যাপারে, যেই ব্যাপারে একমত হবে সাপ্লিমেন্ট সংক্রান্ত, চিকেন ফিড সাপ্লিমেন্ট সংক্রান্ত, ওইটাই আমার আনসার হবে। 25 নম্বরে দেখতে পাচ্ছি হোয়াট হ্যাপেন্ড when ডায়ানা ওয়াজ ওয়ার্কিং উইথ ডেইরি কাউস। ডায়ানা যখন ডেইরি কাউ নিয়ে কাজ করতেছিল তখন কি ঘটছে, কোনো একটা ঘটনা ঘটছে, ওই ঘটনাটা কি? 26 হচ্ছে হোয়াট ডিড বোথ ফার্মার্স মেনশন অ্যাবাউট ভ্যাটস এন্ড ফার্মিং। বোথ ফার্মার মানে কি, ডায়ানা গেছে একটা ফার্মে এবং টিম গেছে আরেকটা ফার্মে, তো ডায়ানার ফার্মার কি বলছে এবং টিমের ফার্মার কি বলছে, এবং দুই ফার্মারেরই একটা ব্যাপারে একমত, দুই ফার্মারই একটা ব্যাপারে একমত, সেই ব্যাপারটা কি এটাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছে। আপনি তাদের কথাবার্তা শুনে শুনে ওইটা ডিডিউস করবেন, ওইটা বের করবেন। এবং কোন টপিকের উপর? ভ্যাটস এবং ফার্মিং এর উপর, অন্য কোনো বিষয়ের উপর না। এখন যেহেতু আমরা কিওয়ার্ড দাগিয়ে ফেললাম, আমরা নেক্সট স্টেপে চলে যাব। আমার এই কাজগুলা করতে করতে দেখা যাবে যে কোয়েশ্চন বলা শুরু করে দিতেছে। যখন কোয়েশ্চন বলা শুরু করবে তখন আমি জানি যে অপশনগুলা নিয়ে সিরিয়ালি আলোচনা করবে না। অপশন এ বি সি যে কোনোটা দিয়ে আগে শুরু করতে পারে, সি দিয়ে শুরু করতে পারে, বি দিয়ে শুরু করতে পারে, এ দিয়ে শুরু করতে পারে। তাহলে আমি কি করব, যখন আলোচনা শুরু করবে তখন আমি খুব দ্রুত অপশনগুলা একবার বার্ডস আই ভিউ দিয়ে দেখার চেষ্টা করব, অর্থাৎ একটু দূরে থেকে পাখি যেমন উপর দিয়ে আহ উড়ার সময় জমিন দেখে সবকিছু একসাথে দেখতে পারে এবং তার কোনো কিছু যখন ঘটে তখন তার ওইটা নজরে পড়ে, একইভাবে আমরা অপশনগুলা দেখার চেষ্টা করব। যদি কোনো শব্দ নিয়ে কথা বলে যে শব্দগুলো আমার এই অপশন কোনোটার মধ্যে আছে, সাথে সাথে আমি ওই অপশনে চলে যাব এবং আমি ওই অপশনের সাথে তাদের কথাটা মিলিয়ে দেখব। যদি উত্তর মিলে যায় তাহলে তো ওইটা আমার আনসার, যদি না মিলে তাহলে আমি ছোট করে একটা ক্রস দিয়ে দেব, যেটার সাথে মিলবে ওইটাতে আমি টিক চিহ্ন দেব। আর যদি এটা বেশি কঠিন হয়ে যায়, যেহেতু অপশনগুলো অনেক লম্বা, তাই আমরা হয়তো ফলো নাও করতে পারি, ফলো করতে আমাদের কষ্ট হতে পারে, হয়তো মিস হয়ে যেতে পারে, তাহলে আমরা যেটা করব আমাদের বেশিরভাগ ফোকাস আমরা রাখবো ডায়ানা এবং টিমের কথাবার্তার মধ্যে। তাদের কথাবার্তা শুনে শুনে যেই ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলা আমি ধরতে পারবো ওইগুলো আমি ছোট করে নোট আকারে 21-এর পাশে এই জায়গাটাতে আমি লিখে নিতে পারবো। তাহলে পরে আমাকে যখন রিভিউ এর টাইম দিবে ওই টাইমে আমি আমার নোটের সাথে অপশনগুলো মিলিয়ে একটা দাগিয়ে দিতে পারবো। এটা কেন করব? কারণ আমি যদি 21-এ বেশি ফোকাস করতে যাই বা অপশন যদি বেশি পড়তে সময় লেগে যায়, তাহলে
দেখা যাবে 21 শেষ করে 22-এ চলে যাবে, তখন 22টাও আমি মিস করে ফেলবো। এই কারণে যদি কখনো মনে হয় যে বেশি লম্বা টপ অপশন চলে আসছে এবং আমি মিস করে ফেলতেছি, তখন সাথে সাথে কিছু নোট নিয়ে আপনি পরের কোশ্চেনে চলে যাবেন। এবং যেহেতু এখানে মাল্টিটাস্কিং এর সব থেকে বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা, সেই হিসাবে আপনার উচিত হবে আপনি স্পিকারদেরকে ভালো করে ফলো করবেন। স্পিকারদের কথাবার্তা 70 থেকে 80% ফোকাস রাখবেন, আর কোয়েশ্চেনের মধ্যে ফোকাসটা একটু কম রাখবেন। এতে যদি কোয়েশ্চেন মিসও চলে যায়, অ্যাটলিস্ট আপনি স্পিকারদের কথাবার্তা থেকে বুঝে নিতে পারবেন কি পয়েন্টগুলা, এবং ওইগুলা নোট করে পরবর্তীতে আপনি সঠিক অ্যান্সার খুঁজে বের করতে পারবেন। তাহলে এইগুলা হলো মূল আনসারিং স্ট্র্যাটেজি। আমি যদি খুব সংক্ষেপে আবার স্ট্র্যাটেজিগুলা পয়েন্ট আকারে দেখাতে চাই, তাহলে কিরকম হবে? এইখানে আছে আমার স্ট্র্যাটেজিগুলা। রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি, রিড দ্য টাইটেল, read all the questions carefully, understand and underline the keywords। এই চারটা হলো আমার মূল কাজ। এরপরে যে কাজটা আমার সব থেকে বেশি করতে হবে সেটা হলো ফলো দ্য স্পিকার্স অ্যাটেন্টিভলি, কথাবার্তা তাদের ভালো করে শুনতে হবে। ক্রস আউট রং আনসার্স, কোনো আনসার যদি ভুল হয় ওইটা আমি কেটে দেব, তাহলে ওই আনসারটা আমাকে আর আমার ফোকাসের ব্যাঘাত ঘটাতে পারবে না। আচ্ছা, এরপরের বিষয়গুলো আমাদের জানা আছে যে প্রশ্ন অনেক বেশি প্যারাফ্রেজড হয়, এবং আচ্ছা, তাহলে এখন আপনারা যদি রেডি থাকেন, তাহলে আমি কেমব্রিজ 17-এর টেস্ট 1-এর অডিওটা ছেড়ে দেব। অডিও শুনে শুনে আপনারা এটা সলভ করবেন। জি আচ্ছা ভাইয়া। Part 3. You will hear two veterinary science students called Diana and Tim discussing their work placements and their course modules. First, you have some time to look at questions 21 to 26. Now listen carefully and answer questions 21 to 26. So, Tim, we have to do a short summary of our work experience on a farm. Right. My farm was great, but arranging the work experience was hard. One problem was it was miles away and I don't drive. And also, I'd really wanted a placement for a month, but I could only get one for 2 weeks. I was lucky. The farmer let me stay on the farm, so I didn't have to travel. But finding the right sort of farm to apply to wasn't easy. No, they don't seem to have websites, do they? I found mine through a friend of my mother's, but it wasn't easy. No. My farm was mostly livestock, especially sheep. I really enjoyed helping out with them. I was up most of one night helping a sheep deliver a lamb. On your own? No, the farmer was there, and he told me what to do. It wasn't a straightforward birth, but I managed. It was a great feeling to see the lamb stagger to its feet and start feeding almost straight away, and to know that it was okay. Then another time, a lamb had broken its leg, and they got the vet in to set it, and he talked me through what he was doing. That was really useful. Yes, my farm had sheep too. The farm was in a valley, and they had a lowland breed called Suffolks.
although the farmer said they'd had other breeds in the past. So were they bred for their meat? Mostly, yes. They're quite big and solid. My farm was up in the hills, and they had a different breed of sheep. They were Cheviots. Oh, I heard their wool's really sought after. Yes, it's very hard wearing, and they use it for carpets. Right. I was interested in the amount of supplements they add to animals' feed nowadays. Like, even the chickens got extra vitamins and electrolytes in their feed. Yes, I found that too. And they're not cheap. But my farmer said some are overpriced for what they are. And he didn't give them as a matter of routine, just at times when the chickens seemed to particularly require them. Yes, mine said the same. He said certain breeds of chickens might need more supplements than the others, but the cheap and expensive ones are all basically the same. So, did your farm have any other livestock, Diana? Yes, dairy cows. Ugh, I made a really embarrassing mistake when I was working in the milk shed. Some cows had been treated with antibiotics, so their milk wasn't suitable for human consumption, and it had to be put in a separate container. But I got mixed up, and I poured some milk from the wrong cow in with the milk for humans, so the whole lot had to be thrown away. The farmer wasn't too happy with me. I asked my farmer how much he depended on the vet to deal with health problems. I'd read reports that the livestock's health is being affected as farmers are under pressure to increase production. Well, he didn't agree with that, but he said that actually some of the stuff the vets do, like minor operations, he'd be quite capable of doing himself. Yeah, my farmer said the same, but he reckons vet skills are still needed.